বাংলাদেশিরা ভারত বিরোধী নয়, দেশটির গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক বললেন নৌ উপদেষ্টা। বরিশালে মেরিন ক্যাডেটদের শিক্ষা সমাপনীতে উৎসবের আমেজ। বরিশালে 1000 ফুট গভীরেও মিলছে না সুপেয় পানি, স্তর নিচে নেমে যাওয়ায় কারণ লবণ জলে হুমকিতে পিরোজপুরের কৃষি জমি। এবং পিরোজপুরে অবহেলায় ফেরি বিভাগের কোটি কোটি টাকার সম্পদ, তদারকির অভাবে হচ্ছে নষ্ট ও চুরি। অকেজো ফেরি ও পন্টুন নিলামে তুলতে চিঠি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ বরিশাল বিভাগ, আর সঙ্গে আছি আমি তোহা খান তামিম। বাংলাদেশিরা ভারত বিরোধী নয় উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, দেশটির গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক। বরিশাল মেরিন একাডেমিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। দেশের শিল্প খাত ধ্বংস করতে একটি চক্র পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। চারদিকে সাজ সাজ রব, মনোমুগ্ধকর কুচকাওয়াজ। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে জানানো হয় অভিবাদন। সোমবার সকালে বরিশাল মেরিন একাডেমির 3য় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হয়। নতুন ক্যাডেটদের নিয়ে কেক কাটেন উপদেষ্টা। পুরো একাডেমি প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশিরা ভারত বিরোধী নয়, দেশটির গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। একটা দেশের সাথে দেশের রিলেশন হয়, একটা মানুষের সাথে মানুষের রিলেশন হয়। কি ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা না। দেশের শিল্প খাতকে ধ্বংস করতে একটি চক্র ষড়যন্ত্র করছে বলেও জানান উপদেষ্টা। বাইরের প্রপাগান্ডা শুনছেন, ওটা করতেই থাকবে। ওটা যাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আমরা বলি, তা তো কত রকম কথা বলবে। আইন প্রয়োগকারী সংস্থা আরো প্রোঅ্যাক্টিভ হবেন। যারা দুষ্কৃতিকারী, যারা দুষ্কৃতি করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। অনুষ্ঠানে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন বিক্রম চৌহান সহ বিশিষ্টজনরা অংশ নেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জনগণের সেবা করার সুযোগ পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় জেলা জামাত আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিতে হবে না, এমন একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান জামাতের আমির। আমাদের সুন্দর বাগানে আমরা থাকবো, ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ। আমরা ধৈর্য ধরেছি, অতীতে ধৈর্য ধরবো। যদি কোনোদিন জনগণের খেদমত করার সুযোগ পাই, তাহলে সেবক হিসাবে কাজ করবো, মালিক হিসাবে নয়। অতীতে যারা ক্ষমতায় গিয়েছেন বলেছেন জনসেবা পরম ধর্ম, এরকম স্লোগান আপনারা দেখেন নাই, শুনেন নাই? কিন্তু সেই ধর্মকে ক্ষমতায় যাওয়ার পরে ভুলে গেছেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে গেছেন। তারা জনগণের সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক জমিদার হয়ে বসেছেন, আর জনগণকে তারা তাদের ভাড়াটিয়া মনে করেছেন। নদী, খাল, বিলে ভরা বরিশাল বিভাগে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। শহরের বিভিন্ন স্থানেই পানির অভাবে তীব্র ভোগান্তিতে বাসিন্দারা। অনেক গ্রাম এলাকাতে উঠছে না টিউবওয়েলের পানি। এজন্য ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। সহসাই সমাধানের কথা জানাতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। পানি নিয়ে ঝগড়াঝাটি রোজগারের ঘটনা। এ অবস্থা বরিশাল শহরের 25 নম্বর ওয়ার্ডের রূপাতলীর গুরখারপোল সবুজবাগ এলাকায়। প্রতিদিনই পানি নিয়ে ঝগড়া, মানে পানির আগে 2 কলস দেয়, 1 কলস পানি তো আমরা খাইতেই পারি না, শরীরে মনে করেন অ্যালার্জি উঠা বইরা যায়। এখানে 1.5 থেকে 200 পরিবারের জন্য একটি টিউবওয়েল থাকলেও পানি ওঠে না, ফলে সাবমার্সিবল পাম্পের উপর নির্ভরতা বেড়েছে। আবার কেউ বা খালের পানি ফুটিয়ে পান করেন। পানি ওঠে না, টিউবওয়েলে না ওঠার পরে এখন আমরা 20-25 হাজার টাকা খরচা করিয়ে সাবমার্সিবল বসাই নিছি। পানি নিয়ে ভোগান্তি আছে ঝালকাঠিতেও। 1 কলসি পানি তুলতে সময় লাগছে আধা ঘন্টা। 1 কলস পানি উঠতে না, চিনচিনে একটু ফোটা ফোটা পানি পড়ে। মিষ্টি পানির জেলা হলেও সম্প্রতি পিরোজপুরে লবণ পানি প্রবেশ করায় এর প্রভাব পড়েছে কৃষি ও পরিবেশ সহ নানা খাতে। পানি লবণাক্ত হয়ে গেছে। এটা বিশেষ করে দেখা যাচ্ছে সিডরের
পর থেকেই। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার কারণেই বরিশাল অঞ্চলে সুপেয় পানির সংকট। এ অবস্থায় বিকল্প হিসেবে বৃষ্টি ও উপরিভাগের পানি ব্যবহারের জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা। চিকিৎসকরাও দিচ্ছেন নানা পরামর্শ। আন্ডারগ্রাউন্ডের পানি তোলার এটা কমাতে হবে, চাপটা কমাতে হবে এবং ভূপৃষ্ঠের পানি ব্যবহারের বিভিন্ন প্রক্রিয়া তৈরি করতে হবে। যদি কন্টামিনেটেড যে ওয়াটার বা পানি, যেগুলো পানির মাধ্যমে ছড়ায় রোগ, সেই সমস্ত পানি খায় তাহলে তাদের কলেরা হবে, আমাশা হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশালে আগে 700 থেকে 800 ফুট গভীরে স্বাদু পানি মিলত। তবে গত 2 থেকে 3 বছর ধরে 1000 ফুট গভীর থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সুপেয় পানি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ঝালকাঠিতে আছেন সহকর্মী পলাশ রায় ও পিরোজপুরে আছেন জিয়াউল হক। আমরা শুরুতেই যাব পলাশের কাছে। ঝালকাঠি জেলা শহরের চর কুতুবনগর এলাকায়, এই চর কুতুবনগর গ্রামে কিন্তু 25টিরও বেশি গভীর নলকূপ রয়েছে, কিন্তু একটি নলকূপেও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গত 5 বছর ধরেই এই সমস্যা তৈরি হয়েছে। এখন কিন্তু সেটা প্রকট আকার ধারণ করেছে। কোনো গভীর নলকূপেই পানি উঠছে না, অর্থাৎ পানি কিন্তু দিন দিন পানির স্তর নেমে যাচ্ছে। বিকল্প যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতেও কিন্তু খুব একটা কাজে আসছে না। এই যে ছবিতেই দেখা যাচ্ছে অসংখ্য নারীরা, পুরুষ এমনকি শিশুরাও কিন্তু পানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। পানি সংকট কিন্তু তীব্র। শুধু এই একটি এলাকায় না, যদি বলি ঝালকাঠি সদর তো রয়েছেই, এছাড়া ঝালকাঠি জেলার কাঠালিয়াতেও কিন্তু এই তীব্র পানির সংকট। শুধু গভীর নলকূপ ছাড়াও এই শীত মৌসুমে যেসব পুকুর রয়েছে, জলাশয় রয়েছে, সেসব পুকুর জলাশয়েও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ পানির স্তর কিন্তু দিন দিন নেমে যাচ্ছে। ফলে বিশুদ্ধ পানির কিন্তু একটা সংকট দেখা দিয়েছে, যে কারণে রোগ ব্যাধি সহ নানা রকম সমস্যা, পানিবাহিত সমস্যায় ভুগছেন এখানকার মানুষ। আমরা যদি এই বিষয়ে একজন এখানকার বাসিন্দার সাথে কথা বলি, আপনাদের এই যে গ্রামটার এই এলাকা, ছোট্ট এলাকাটাতেই রয়েছে 5টি ডিপ টিউবওয়েল। সেই ডিপ টিউবওয়েলে অর্থাৎ গভীর নলকূপের কি অবস্থা? বেশিটা ভালো না, পানির সমস্যা। এই নলকূপেও কি পানি পাচ্ছেন না? ঠিকমতো পানি পাই না, পানি আসেই না। অনেক পানিতে আমরা খুব কষ্ট করতেছি পানির জন্য। খাবার পানি, বিশুদ্ধ পানি আমরা পাইতেছি না। যেমনটি তিনি বলছিলেন যে নদীর পানি বিশুদ্ধ করেন এবং বৃষ্টির পানি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এবং তার প্রকল্পও চলছে। আমরা এবারে জানবো পিরোজপুরের খবর। সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউল হক জিয়া, যাচ্ছি তার কাছে। বৃষ্টির পানি ব্যবহারের পরামর্শ। নদী বেষ্টিত একটি জেলা হলেও পিরোজপুর জেলায় সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। আমি আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে পিরোজপুর জেলা মোট 12টি নদী দ্বারা বেষ্টিত হলেও এই অঞ্চলে আসলে দিন দিন সুপেয় পানির সংকট বৃদ্ধি পাচ্ছে। পানির স্তর জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর দিন দিন উপরিভাগে উঠলেও এই পানির সাথে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। ফলে এলাকার কৃষি এবং কৃষি সহ ফসলি জমিতে ব্যাপক এর প্রভাব পড়তেছে লবণ পানির কারণে। আর এছাড়া যে আসলে পিরোজপুর পৌরসভার মাধ্যমে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, যেখানে আসলে প্রতিদিন 10,000 লিটার প্রতিদিন 10 লক্ষ লিটার পানির চাহিদা থাকলেও তার বিপরীতে আসলে এখান থেকে 2 লক্ষ লিটার পানি সরবরাহ করতে পারতেছে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কর্তৃপক্ষ। তারা আসলে বলেছে যে এই যে 37 বছর আগের পুরানো যে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি রয়েছে পিরোজপুর পৌরসভায় মানুষকে পানি সরবরাহ করার জন্য, তো সেখান থেকে আসলে এই যে সুপেয় পানি দিন দিন সংকট বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, এই পাশের বলেশ্বর নদ থেকে এখানে পানি এনে সরবরাহ করা হয়, কিন্তু বলেশ্বর নদে ইতিমধ্যে সিডারের পর থেকে এখানে পানিতে লবণাক্ততা দেখা দিয়েছে, যার ফলে এই যে সুপেয় পানির সংকট দিন দিন এই পিরোজপুরে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আসলে এই যে সুপেয় পানির সংকট সমাধানের জন্য কর্তৃপক্ষ দ্রুত একটি নতুন আধুনিকায়ন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করবে, এমনটি প্রত্যাশা এই এলাকার মানুষের। কারণ যে 10 লক্ষ লিটার পানির চাহিদা থাকলেও মাত্র
2 লক্ষ লিটার পানি আসলে সরবরাহ করতে পারতেছে, যার ফলে বুঝতেই পারছেন যে আসলে পানির যে তীব্র সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ থেকে আসলে উত্তরণের কিভাবে কি এই এলাকার মানুষ পরিত্রাণ পেতে পারে, এই সুপেয় পানির সংকট থেকে এই এলাকার মানুষ কিভাবে কি পরিত্রাণ পেতে পারে, এই ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ দিবে এমনটাই প্রত্যাশা এই এলাকাবাসীর। এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ঝালকাঠি এবং পিরোজপুর থেকে। এদিকে এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। আমরা সরাসরি চলে যাব অপুর কাছে। আচ্ছা, বাংলাদেশ নদীমাতৃক, তার মধ্যে কিন্তু আবার বরিশাল হচ্ছে নদী খালের জন্য বিশেষভাবে সমাদৃত। কিন্তু সেই বরিশাল সহ বরিশাল দক্ষিণাঞ্চলে এই মুহূর্তে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে এবং রীতিমতো সেটি উদ্বেগজনক। বরিশাল শহরে প্রতিদিন 7 কোটি 20 লক্ষ লিটার সুপেয় পানি দরকার, কিন্তু সিটি কর্পোরেশন থেকে তা সরবরাহ করতে পারছে মাত্র 3 কোটি, অর্থাৎ অর্ধেকেরও কম সরবরাহ করা হচ্ছে। এবং এই সংকট বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেই টিউবওয়েলে পানি পর্যন্ত উঠছে না। এ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন কথাগুলো, যে সংকটটা তৈরি হয়েছে, সমাধানের পথ কি? বরিশালে আপনাদের দুইটি সারফেস ওয়াটার আছে, সেগুলো চালু মানে উদ্বোধনের পর থেকে একদিনের জন্য চালু হয়নি, কারণ কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে একটু আগে বললেন যে ধান নদী খাল, এই তিনে বরিশাল, অর্থাৎ নদীমাতৃক বাংলাদেশে বরিশাল চারপাশেই নদী নালা খালবিল পরিপূর্ণ। এরপরেও আমাদের এখানে পানির যে ব্যবহারযোগ্য যে পানি আছে, পানির স্তর যেটা আমরা ব্যবহার করি গ্রাউন্ড ওয়াটার, এটা পানির স্তর অনেক নিচে, অর্থাৎ প্রায় 70 ফিট নিচে চলে গেছে। এই জন্য নর্মাল টিউবওয়েলও এখনও পানি ওঠে না। এই জন্য আমাদের বরিশাল সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আমাদের 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছিল, এটা বরিশালের 2 প্রান্তে। এরপরে দেখা গেল যে এক একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রতিদিন 16 মিলিয়ন লিটার, অর্থাৎ 1 কোটি 60 লক্ষ মিলিয়ন লিটার পানি উৎপাদন হওয়ার কথা ওখানে। কিন্তু দেখা গেলো যখন এটা চালু করা হলো, তখন এক একটাতেই যেখানে 16 মিলিয়ন লিটার হওয়ার কথা, সেখানে 4 থেকে 5 লিটার পানি উৎপাদন হয়। এ নিয়ে সিটি কর্পোরেশনের সাথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনেক হয়, চিঠি লেখালেখি হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা এটা আমাদের দিয়ে চলে যায়। সেই হিসাবে আমাদের তারা চিঠি লেখালেখির পরে কি কোনো সমাধান হয়েছে? দুইটি আপনার ওয়াটার ট্রিটমেন্ট তো বন্ধই, সেই উদ্বোধনের পর থেকে তো সেটা নামমাত্র উদ্বোধন হয়েছে, চালু তো আর করতে পারলেন না। হ্যাঁ, এটা আসলে নিয়ম ছিল যে তারা যখন 2016 সালে কাজটা শেষ করে করার পরে তারা 6 মাস এটা পর্যবেক্ষণ রাখবে যে কী পরিমাণ পানি ঠিকমতো কাজ করেনি। কিন্তু ওই সময় যখন পর্যবেক্ষণের সময় দেখা গেলো যে পানি ঠিকমতো ওঠে না, অর্থাৎ যেটা 16 মিলিয়ন লিটার ওঠার কথা ওঠে মাত্র 4 থেকে 5 মিলিয়ন লিটার। এর পরবর্তীতে ওই সময় যে মেয়র ছিলেন, বাইনর ছিল, এই যে বলছে যে না, তোমরা ঠিকমতো কাজ করে দাও, তারপর আমরা নিব। এটা নিয়ে অনেক ছিল। পরে শেষ পর্যন্ত তারা আমাদের সাথে মেমোরেন্ডাম হয়ে যায়, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং যেটা তাদের সাথে যে আমাদের হস্তান্তর, এটা হয়ে যায়। কিন্তু হওয়ার পরও এটা ট্রিটমেন্টে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, অর্থাৎ এটা যেভাবে আছে হয়ে পড়ে আসছিল। এর মোদ্দা কথা হচ্ছে যে ভোগান্তিটা সেই নগরবাসীরই রয়েছে। যদি এখন এটা হচ্ছে একটা নদীর পারে যেটা করছে, এখন যেখানে পানি এসে জমা হবে, সেটা চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা বলছি। এটা হলো আমাদেরকে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তারা একটা টিম কালকে এসে তারা 2টা পর্যবেক্ষণ করে তারপরে জানাবে যেটা আসলে আমরা চালু করার উপযোগী কিনা, তারপর কিভাবে কি খরচ করতে হবে, তারা একটি এস্টিমেট দিয়ে একটি নতুন উদ্যোগ নিয়েছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু সেই সাথে সাথে বলতে চাই, বরিশালের আশেপাশের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, সেখানেও দেখছি যে আমরা টিউবওয়েলে পানি উঠছে না। আসলে সমাধানটা কি হতে পারে? কি বার্তা দেবেন নগরবাসী বা যারা রয়েছে বাসিন্দাদের, এবং সংকট যেটা সমাধানের রাস্তা কি? যে এটা বুঝতে পারছি, বরিশাল সিটি কর্পোরেশন বাইরে যেটা তারা জেলা প্রশাসন আছে বা তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা কাজগুলো করবে এবং তারা দেখবে যে আসলে কিভাবে প্রতিষ্ঠান যেভাবে এই সমস্যার সমাধান করে দেয়। এটা করতে পারে যে তারা আমাদের যে আছে বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার যারা আছে, তারাই মূলত কাজগুলো করে এবং তারা গবেষণা করে তারপর দেখবে যে কীভাবে নদীর পানি বেশি জন্য ব্যবহার করা যায়। নদীর পানি থেকে পাইপলাইন দিয়ে এগুলো নিয়ে আসা যায়, আনে তারপর এগুলো আমার ডিপ বা বিভিন্ন ধরনের টিউবওয়েল আছে, যেগুলো নদীর পানির সাথে লাইন দিয়ে তারপরে আমাদের যেটা আছে, এই ট্যাঙ্কি যেটা আছে, ট্যাঙ্কির ভিতরে পানিগুলো ভরতে পারে। তারপর এটা যদি ব্যবহার করে তাহলে পানির চাপটা একটু কমে আসবে। অর্থাৎ আমরা
আমরা বলতে চাচ্ছি যে এটা নদীর পানি যেন বেশি ব্যবহার করে, নদীর পানি একটা ফিল্টারিং মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে এগুলো ব্যবহার উপযোগী হবে, তারপরে এগুলো আমাদের জনগণের সবার হাতে হাতে চলে যাবে। তাহলে আমাদের এই গ্রাউন্ড ওয়াটারের ভিতরে চাপটা কমে আসবে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিল বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনি বেশ কিছু তথ্য জানিয়েছেন। আসলে এই সংকট সহসাই যে সমাধান হবে এমনটাও আসলে তিনি আসলে বলতে পারেন, তবে সবার সচেতনতা এবং ভবিষ্যৎ গবেষণা কার্যক্রমের উপর তিনি জোর দিয়েছেন। সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল সুপেয় পানির বিষয়ে। সহকর্মী অপূর্ব অপু বরিশাল সিটি কর্পোরেশনের একজন প্রধান নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে। বিভাগীয় সময়ে আরও থাকছে। বরগুনায় ভরা মৌসুমেও ইলিশের আকাল, কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশ জেলেরা, সরবরাহ ঘাটতিতে কমেছে রাজস্ব আয়। অযত্ন অবহেলায় পিরোজপুরে নষ্ট হচ্ছে ফেরি বিভাগের কোটি কোটি টাকার সম্পদ, চুরিও হয়ে যাচ্ছে মালামালগুলো। এ অবস্থায় অকেজো ফেরি ও পন্টুন অকশনে তুলতে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। নদীবেষ্টিত জনপদ পিরোজপুর জেলার মধ্যে অনেক নদীনালা এবং চারপাশে কচা, কালীগঙ্গা ও বলেশ্বরের মতো বড় বড় নদী থাকায় যোগাযোগের মাধ্যম হিসেবে ফেরি খুবই গুরুত্বপূর্ণ। পিরোজপুরের বর্তমানে 11টি স্থানে ফেরি সার্ভিস চালু রয়েছে। সদরের বলেশ্বর, ইন্দুরকানী ও কচা নদীর বেকুটিয়ার পয়েন্টে এবং বৈঠাকাটা সড়কের দীর্ঘা ও কালীগঙ্গা নদীতে সেতু হওয়ায় ওইসব স্থানের ফেরি ও পল্টনগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। মরিচা পড়ে নষ্ট হচ্ছে মালামাল, আবার রাতের আন্ধারে ফেরি ও পল্টনের লোহা কেটে নিয়ে যাচ্ছে চোর চক্র। ফেরিগুলো এখানে বসে জং পড়ে নষ্ট হয়ে যাইতেছে, কোটি কোটি টাকার সম্পদ সরকারের। সরকার ইচ্ছে করলে এগুলো মেরামত করে অন্য কোথাও যেখানে খেয়া চলে সেখানে দিতে পারে। অকেজো ফেরি ও পল্টনগুলো অকশনে তুলতে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রপার যে বিধিবিধান মেনে সরকারি অকশনের মাধ্যমে এই অব্যবহৃত যে পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে সেগুলির জন্য একটা যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলায় মোট 12টি ফেরি ও পল্টুন অকেজো অবস্থায় পড়ে আছে, যার বেশিরভাগ মালামাল ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময় আরও থাকছে। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, 4 প্রভাবশালী নিয়ন্ত্রণে পুরো সিন্ডিকেট। অভিযোগ এলাকাবাসীর, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমে এসেছে ইলিশের সরবরাহ। সাগর থেকে মাছ শিকার করে সরাসরি এখানে বিক্রি করতে আসেন জেলেরা, তবে হতাশার শেষ নেই তাদের। সাগরে মাছ না পাওয়ার অনেকটা খালি হাতেই ফিরতে হচ্ছে জেলেদের, এতে বাড়ছে ঋণের বোঝা। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ বিক্রি হলেও এখন নেমেছে 40 থেকে 45 লাখে, এতে কমেছে রাজস্ব আদায়। নিয়মনীতির তোয়াক্কা না করে ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। এলাকাবাসীর অভিযোগ, 4 প্রভাবশালী নিয়ন্ত্রণে পুরো সিন্ডিকেট। বালু উত্তোলনের কারণে জনভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। শিগগিরই বালু তোলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ভর দুপুরে ভোলার বুরহানুদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বাল্ক হেডে তোলা হচ্ছে বালু। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে কাজ বন্ধ করে নৌযানগুলো পাশের খালে নোঙ্গর করে পালিয়ে যান শ্রমিকরা। অভিযোগ উঠেছে, প্রশাসনের নাকের ডগায় 2 মাস ধরে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তুলতে ব্যবহার করা হচ্ছে 11টি ড্রেজার। এরপর প্রতিদিন 30 থেকে 40টি বাল্ক হেডে নেওয়া হচ্ছে অন্য এলাকায়। যেখান থেকে বালু তোলা হচ্ছে সেটি সরকার ঘোষিত কোনো বালু মহল নয়। এলাকাবাসী জানান, উপজেলার 4 প্রভাবশালীর নিয়ন্ত্রণে পুরো সিন্ডিকেট। আমরা কবির মেয়ার অধীনে বালি কাটি, কবির মেয়া আমাকে 60 পয়সা করে রেট নাই। বাড়ি ঘরে চরমা সব ভাঙ্গে যাইতে গিয়ে তো আমার ক্ষতি হইতো। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনে একদিকে জনগণের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির। কোনো রকম সার্ভিস ছাড়া বালু উত্তোলন করার ফলে প্রকৃতি এবং জীববৈচিত্র্যের উপর হুমকির সম্মুখীন হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান আরো জোরদারের আশ্বাস জেলা প্রশাসনের। খতিয়ে দেখবো যে আসলে বালিমহল সেখানে ঘোষণা করা যাবে কিনা, আপাতত কোনো পরিকল্পনা না। স্থানীয় প্রশাসনের তথ্য মতে গত 1 মাসে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
সরকারের নির্দেশে ২৬ থেকে ২৯ নভেম্বর বরিশালে ২০৪টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তর। প্রথম দিনে বাকেরগঞ্জ উপজেলার 5টি অবৈধ ইট ভাটা উচ্ছেদের পাশাপাশি জরিমানা করা হয় ২ লাখ টাকা। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, এপিবিএন ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। ২৭ নভেম্বর ঝালকাঠি শহরের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্স। এ সময় মেসার্স যুগল কৃষ্ণ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশু খাদ্য এবং অবৈধ ভোজ্য তেল জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিংয়ে এই অভিযান অব্যাহত থাকার ঘোষণা দেন কর্মকর্তারা। সম্প্রতি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ ওঠে। এখনো নির্মাণাধীন আছে সুইমিং পুল, এনএসআই এর অফিস ভবন ও পৌরসভার একটি দোতলা ভবন। ২৮ নভেম্বর বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন সাবেকরাও। এ সময় খেলার মাঠ থেকে সরকারি স্থাপনা সরিয়ে নেয়া ও অবৈধ দখলমুক্ত করার দাবি জানান তারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশিরা ভারত বিরোধী নয়, দেশটির গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক বললেন নৌ উপদেষ্টা। বরিশালে মেরিন ক্যাডেটদের শিক্ষা সমাপনীতে উৎসবের আমেজ। এবং বরিশালে 1000 ফুট গভীরেও মিলছে না সুপেয় পানি, স্তর নিচে নেমে যাওয়ার কারণ লবণ জলে হুমকিতে পিরোজপুরের কৃষি জমি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।